বায়ুমণ্ডলের কত শতাংশ পদার্থ সমুদ্র সমতল থেকে প্রায় 30 কিমি উচ্চতার মধ্যে অবস্থান করে? 95.6%, 97%, 96%, নাকি 99%? বায়ুমণ্ডলের কত শতাংশ পদার্থ যেগুলি সমুদ্র সমতল থেকে 30 কিমির উচ্চতার মধ্যে অবস্থান করে? প্রায় 99%। বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণগত দিক থেকে কোন গ্যাসটি দ্বিতীয় স্থানে রয়েছে? সবথেকে বেশি থাকে বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসীয় উপাদান সেটা নাইট্রোজেন, এবং দ্বিতীয় স্থানে রয়েছে সেটা হচ্ছে অক্সিজেন, 20.94% পর্যন্ত। নিম্নলিখিত কোনটি শীতল বায়ু? ফন, মিস্ট্রাল, খামসিন, সিরক্কো। শীতল বায়ুর মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে মিস্ট্রাল। বাকি আমাদের আরব এবং যে সমস্ত অঞ্চলে খামসিন এটা দেখা যায়। ফন, সিরক্কো এই সমস্ত যেগুলি মরুভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে থাকে সাধারণত, এগুলি সবই উষ্ণ বায়ু। বিশ্বমণ্ডলের তৃতীয় উপস্তরের নাম কি? হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, আণবিক হাইড্রোজেন স্তর, আণবিক পারমাণবিক অক্সিজেন স্তর। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বিষমমণ্ডল এর তৃতীয় উপস্তরের নাম হচ্ছে হিলিয়াম স্তর। কোন অঞ্চলে ট্রপোপজের মাত্রা -80°C বা সেন্টিগ্রেড দেখা যায়? যেটা মেরু অঞ্চলে, ক্রান্তীয় অঞ্চলে, উপক্রান্তীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোপজের তাপমাত্রা -80°C দেখা যায়, যেটা সেক্ষেত্রে নিরক্ষীয় অঞ্চলে ট্রপোপজের তাপমাত্রা। বিজ্ঞানী টেইজারেন্স ডি বোর্টা বায়ুমণ্ডলের কোন স্তরের নামকরণ করেছিল? ট্রপোস্ফিয়ার, ট্রপোপোজ, আয়নোস্ফিয়ার, নাকি মেসোপোজ? তিনি ট্রপোস্ফিয়ারের নামকরণ করেছিলেন। হোয়ার দ্য মিক্সিং স্টপস কোন স্তরকে বলা হয়? ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোপোজ, ট্রপোপোজ, নাকি আয়নোস্ফিয়ার? এটাকে বলা হয় ট্রপোপোজকে বলা হয় থাকে হোয়ার দ্য মিক্সিং স্টপস। ওজোন স্ফিয়ারের অপর নাম কি? ওজোন স্ফিয়ারের অপর নাম হচ্ছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে রয়েছে, উপরের অংশে সাধারণত 15 থেকে 35 কিমির মধ্যে ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। কোন স্তরে নকটিলুসেন্ট জাতীয় মেঘ দেখা যায়? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, নাকি ওজোনস্ফিয়ার? এটা ওজোনস্ফিয়ার না মেসোস্ফিয়ার, নাকি ট্রপোপোজ, না ট্রপোস্ফিয়ার? এক্ষেত্রে হয়ে যাবে নকটিলুসেন্ট দেখা যায় মেসোস্ফিয়ারে। সুমেরু এবং কুমেরু প্রবাহ কোন স্তরে লক্ষ্য করা যায়? আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে আয়নোস্ফিয়ারে সুমেরু প্রবাহ এবং কুমেরু প্রবাহ অরোরি বোরোলিসিস এবং অরোরা অস্ট্রালিস এগুলি কিন্তু লক্ষ্য করা যায়। মেরু জ্যোতি। মেরু অঞ্চলের ট্রপোপজের উষ্ণতা থাকে সেটা হচ্ছে -45°C। ট্রপোপজ কথাটি আবিষ্কার করেন তিনি হলেন, অপশনে বলছে টেইজারেন্স ডি বোর্টা। তিনি ট্রপোস্ফিয়ার আবিষ্কার করেন। স্যার নেভিয়ার শাও ভ্যাল অ্যালেন এক্ষেত্রে ট্রপোপজ কথাটি আবিষ্কার করেন স্যার নেভিয়ার শাও। কেনেলি হ্যাভিসাইড লেয়ার কোন স্তরকে বলা হয় থাকে? আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোপোজ, ওজোনস্ফিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে কেনেলি হ্যাভিসাইড লেয়ার বলা হয়ে থাকে আয়নোস্ফিয়ারকে। সাম্প্রতিককালে আবিষ্কৃত বায়ুমণ্ডলের সর্বোচ্চ ঊর্ধ্বসীমা কোনটি? এক্সোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার? সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। কোন স্তরকে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট বলা হয়ে থাকে? ভ্যান অ্যালেন যেটা ম্যাগনেটোস্ফিয়ারকেই বলা হয়ে থাকে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট। অপশন বি ইজ দি কারেক্ট উত্তর। তারপর হচ্ছে অ্যাপলেটন লেয়ার বলা হয়ে থাকে কাকে? আয়নোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, নাকি ম্যাগনেটোস্ফিয়ার? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপলেটন লেয়ার বলা হয়ে থাকে আয়নোস্ফিয়ারকে।
17 নম্বর প্রশ্নটি দেখে নেব যে কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের প্রাধান্য দেখা যায়। ইলেকট্রন ও প্রোটনের প্রাধান্য দেখা যায় এই আয়নোস্ফিয়ারের, যেটা অ্যাপেলেটন স্তর বলে, আর ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্টও বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারকে। সাম্প্রতিককাল আবিষ্কৃত সর্বোচ্চ ঊর্ধ্বসীমা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটাকে ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট বলছে। আর অ্যাপেলেটন লেয়ার বলা হয় তাকে আয়নোস্ফিয়ারকে, এবং এই স্তরেই প্রোটন ও ইলেকট্রনের প্রাধান্য সব থেকে বেশি দেখা যায়। বায়ুমণ্ডল কোন স্তরে বায়ুর চাপ কম থাকে? মেসোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের চাপ, বায়ুর চাপ যে প্রেশার, সেটা সব থেকে কম থাকে মেসোস্ফিয়ারে। সিরাস মেঘ কোন স্তরে দেখা যায়? একেবারে উপরের দিকে, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ ট্রপোস্ফিয়ারে সিরাস মেঘ দেখা যায়। মেসোপোজ বায়ুর সর্বনিম্ন উষ্ণতা কত পরিলক্ষিত হয়? মেসোপোজে সর্বনিম্ন উষ্ণতা মাইনাস বা মেসোস্ফিয়ারে উপরের স্তর যেখানে মেসোপোজ, সেখানে কিন্তু -80°C তাপমাত্রা পরিলক্ষিত হয়ে থাকে। সৌর কলঙ্ক বাড়া কমার যে সৌর কলঙ্ক বাড়ানো এবং কমানোর সাথে যুক্ত কোন স্তর? F1 স্তর, F3 স্তর এবং F2 স্তর নাকি F স্তর? সঠিক উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে F2 স্তর। গ্রিনহাউসের মধ্যে তাপমাত্রা থাকে গ্রিনহাউসের মধ্যে তাপমাত্রা যেটা থাকে সেটা হয়ে থাকে 38 থেকে 40°C মধ্যে গ্রিনহাউসের মধ্যে তাপমাত্রা থাকে। গ্রিনহাউস এফেক্ট কথাটি প্রথম ব্যবহার করেছিলেন তিনি হলেন সোভানেট আরহেনিয়াস গ্রিনহাউস এফেক্ট কথাটি প্রথম ব্যবহার করেন। গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী পৃথিবীর উল্লেখযোগ্য দেশগুলির মধ্যে প্রথম হচ্ছে যেটা ব্রিটেন, USA, চীন, কানাডা। সঠিক উত্তর হয়ে যাবে এখানে চায়না। গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী পৃথিবীর উল্লেখযোগ্য দেশগুলির মধ্যে অন্যতম হলো চায়না বর্তমানে। 2009 সালে পরিবেশ সম্পর্কিত সম্মেলনটি কোথায় হয়েছিল? পরিবেশ সম্পর্কিত সম্মেলনটি 2009 সালে হয়েছিল ডেনমার্কের কোপেনহেগেনে। রিও ডি জেনেরো ব্রাজিল হয়েছিল 1992। মন্ট্রিল প্রোটোকল হয়েছিল যেটা 1987 সালে মন্ট্রিল প্রোটোকল হয়েছিল, এবং জাপানের কিয়োটো প্রোটোকল হয়েছিল 97 সালে। 2012 সালে দোহা সম্মেলনটি কততম সম্মেলন ছিল? এটি বর্তমানে যে পরিবেশ সংক্রান্ত সম্মেলন হয়ে থাকে কোপ সম্মেলন, সেখানে দোহাতে 2012 সালে যে সম্মেলনটা ছিল সেটা হয়েছিল 18তম। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তর ক্ষয়কে ওজোন গহ্বরের নামকরণ করেছিলেন তিনি হলেন ফারম্যান। বিজ্ঞানী ফারম্যান হয়ে যাবে নামকরণ করেছিলেন, এবং প্রথম ওজোন গ্যাস আবিষ্কার করেছিলেন স্কনবি। ওজোন হোল আবিষ্কার করেছিলেন ফারম্যান। 28 নম্বর প্রশ্ন কি রয়েছে? ইপিআই এর ফুল ফর্ম হচ্ছে ইনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, যেটা হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং এরাই ঠিক করে যে বায়ুমণ্ডলে ইনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের স্থান বর্তমানে কিন্তু 176, এস্তোনিয়া রয়েছে ফার্স্ট স্থানে। 2022 সালের ইপিআই, আমি যেটা বললাম 2024 রিপোর্ট অনুযায়ী, 2022 সালে ইপিআই শ্রেষ্ঠ স্থান পেয়েছে দেশ, সেটা হচ্ছে 2022 সালের ইপিআই মানে ইনভায়রনমেন্ট পারফরমেন্স ইন্ডেক্সের শ্রেষ্ঠ স্থান পেয়েছে যে দেশ, সেটা হচ্ছে ডেনমার্ক। 2022-এ পেয়েছিল। বায়ুমণ্ডলীয় গোলযোগের মূল উপাদান কি? অক্সিজেন, ধূলিকণা, জলীয় বাষ্প নাকি কার্বন ডাইঅক্সাইড? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জলীয় বাষ্প। সবথেকে বেশি মাত্রায় থাকে কোন অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব সর্বাপেক্ষা কম? ওজোন স্তরের ঘনত্ব অবশ্যই মেরু অঞ্চলে সবথেকে বেশি হয়ে যাবে, এবং ঘনত্ব সবথেকে কম হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে।
বায়ুমণ্ডলের অশান্ত মণ্ডল বলা হয় ট্রোপোস্ফিয়ারকে। নেক্সট, পরিবেশ নিয়ম সংক্রান্ত সম্মেলন 1992 শহরে অনুষ্ঠিত হয়েছিল রিও ডি জেনেরো। অক্ষাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতার হ্রাস পায়, সেটা হচ্ছে 0.27 ডিগ্রি সেন্টিগ্রেড, 0.282665। সঠিক উত্তর যেটা হয়ে যাবে অপশন বি। বায়ুমণ্ডলের কোন স্তরে উষ্ণতার বৈপরীত্য দেখা যায়? বায়োডাইভার্সিটি মানে যেটাকে আমাদের যে উষ্ণতার বৈপরীত্য অর্থাৎ ডাইভার্সিটি হটস্পট যেটা রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার নাকি ম্যাগনেটোস্ফিয়ার? সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে ট্রোপোস্ফিয়ারে। এই স্তরে কিন্তু উষ্ণতার বৈপরীত্য দেখা যায়। সর্বাধিক উষ্ণতার প্রসর কোন অঞ্চলে দেখা যায়? সর্বাধিক উষ্ণতার প্রসর দেখা যাবে অবভিয়াসলি মরু অঞ্চলে, ক্রান্তীয় উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে নাকি নিরক্ষীয় অঞ্চলে, আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে? সঠিক উত্তর হবে ক্রান্তীয় উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে। প্রসর অর্থাৎ পার্থক্য। উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয়ে থাকে সেটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতার প্রসর সর্বনিম্ন হয় এবং সবচেয়ে বেশি হচ্ছে শুষ্ক মরু অঞ্চলে। আন্তর্জাতিক ওজোন দিবস 16 সেপ্টেম্বর এই দিনটিতে পালন করা হয়ে থাকে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হিসাবে। তারপর আমরা দেখে নেব কানাডার মন্ট্রিলে একটি সম্মেলন হয়েছিল 1987 সালে 16 সেপ্টেম্বর, এবং সেই দিনটিকেই সম্ভবত ওজোন স্তর হিসাবে সুরক্ষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। পার্বত্য অঞ্চলের শীতল ভারী বায়ু ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসলে তাকে কি বলা হয়? নিচের দিকে যদি বয়ে আসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চল শীতল ভারী বায়ু, যদি এটা অ্যানাবেটিক নাকি ক্যাটাবেটিক সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে। ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে, নিচের দিকে নেমে আসে মানে হচ্ছে পার্বত্য বায়ু, যেটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। এবং উপত্যকার বায়ুর উপরের দিকে সেটা হচ্ছে আমাদের যেটা সঠিক উত্তর হবে অ্যানাবেটিক, ক্যাটাবেটিক, সমুদ্র বায়ু নাকি স্থলবায়ু? উপত্যকার বায়ুর অপর নাম এই উপত্যকা, এটা আগেরটা যে হচ্ছে পার্বত্য অঞ্চলের শীতল ভারী বায়ু যেটা পার্বত্য বায়ু, এবং উপত্যকা অর্থাৎ উপরের দিকে যে বায়ু উঠে যায় সেটা হচ্ছে আমাদের ক্যাটাবেটিক বায়ু, এবং নিচের দিকে নেমে আসে সেটা হচ্ছে উপত্যকা বায়ুর অপর একটা নাম। পার্বত্য উপত্যকার অপর বায়ু এই ক্যাটাবেটিক বায়ু কিন্তু পার্বত্য অঞ্চলের শীতল ভারী ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, এবং অ্যানাবেটিক যে বায়ু সেটা কিন্তু উপরের দিকে উঠে যায়। তারপরে 41, বায়ুর চাপের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্কের উপর তৈরি সূত্রটি কি? ফেরেল বাইস ব্যালটের সূত্র, বায়ু প্রবাহের সূত্র, কোরিওলিস বলের সূত্র? সঠিক উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে 41-এর ক্ষেত্রে বাইস ব্যালটের সূত্র হচ্ছে বায়ুর চাপের সঙ্গে বায়ু প্রবাহের সম্পর্ক। মিস্টাল এক ধরনের অবশ্যই শীতল স্থানীয় বায়ু, বাকি খামসিন, সিরোক্কো, ফন এই ধরনের বায়ুগুলি কিন্তু আমাদের উষ্ণ বায়ু। পৃথিবীর আবর্তন গতির কারণে দিক বিক্ষেপ শক্তিকে কি বলা হয়? এটাকে বলা হয় থাকে মাধ্যাকর্ষণ শক্তি, কোরিওলিস শক্তি নাকি জিওস্ট্রপিক শক্তি নাকি ঘূর্ণন গতি? পৃথিবীর আবর্তন গতির কথা বলছে তাই কোরিওলিস বল হয়ে যাবে, যেটা উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয় ফেরেলের সূত্র অনুযায়ী। তারপরে আমরা দেখে নেব বায়ুর ঘর্ষণ শক্তি বৃদ্ধি পেলে তির্যক কোণে প্রবাহিত হয়, উচ্চতা বাড়লে বায়ু প্রবাহের ঘূর্ণন দেখা যায়। এরূপ ঘূর্ণনকে কি বলা হয়? যেটা ঘর্ষণ শক্তি বৃদ্ধি পেলে তির্যক কোণে প্রবাহিত হয় এবং উচ্চতা বাড়লে বায়ু প্রবাহের ঘূর্ণন দেখা যায়। ঘূর্ণন বায়ু একম্যান স্পাইরাল, তির্যক বায়ু নাকি জিওস্ট্রপিক বায়ু? সঠিক উত্তর হবে একে একম্যান স্পাইরাল বলা হয়। কখন? যখন বায়ুর ঘর্ষণ শক্তি বৃদ্ধি পেলে তির্যক কোণে প্রবাহিত হয় এবং উচ্চতা বাড়লে বায়ু প্রবাহের ঘূর্ণন দেখা যায়। প্রথম ডিজার্টিফিকেশনস কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এলুবাইদ, নাইরোবি, কাম্পালা নাকি লাগোস? সঠিক উত্তর হয়ে যাবে নাইরোবিতে হয়েছিল এটা। 2022 সালের ইপিআই ভারতের র্যাঙ্ক ছিল 62, 93তম, 180তম, 131তম। এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক যেটা ছিল সেটা হচ্ছে
180, যেটা 2024 যে রিপোর্ট সেটা 176। সোলার কনস্ট্যান্টের মান প্রতি বর্গ সেমিতে আয়তন কত হয়ে থাকে? সেটা হয়ে থাকে 1.47 কোয়েশ্চেনের উত্তরটি হয়ে যাবে 1.94 ক্যালোরি পার মিনিট। এখানে গুলিয়ে যাবে 1.94 ও 1.96। সঠিক উত্তরটা হয়ে যাবে 1.94 ক্যালোরি পার মিনিট। সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রা মানে বাইরের পৃষ্ঠের তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। পৃথিবীতে আগত সৌরশক্তির কত শতাংশ বায়ুমণ্ডলীয় গ্যাস ও জলীয় বাষ্প দ্বারা শোষিত হয়? সেক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 49 পৃথিবীতে আগত সৌরশক্তির কত শতাংশ বায়ুমণ্ডলীয় গ্যাস ও জলীয় বাষ্প দ্বারা শোষিত হয়? 14%। ইনফ্রারেড রে এর তরঙ্গ দৈর্ঘ্য কত মিউম? 0.45 হয়ে যাবে ক্ষেত্রে। এর নিচে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে সবথেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, যেটা হচ্ছে ওজন আল্ট্রাভায়োলেট রশ্মি, কিন্তু এখানে জানা যাচ্ছে ইনফ্রারেড রে, যেটা হয়ে থাকে 0.75 মিউম। এটা হচ্ছে ইনফ্রারেড রে। 51 বায়ুর আর্দ্রতা পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? বায়ুর আর্দ্রতা হচ্ছে হাইগ্রোমিটার। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ, রেন গেজ হচ্ছে বৃষ্টিপাত, থার্মোমিটার হচ্ছে বায়ুর উষ্ণতা। নেক্সট অ্যালবেডোর পরিমাণ অবভিয়াসলি 34%। তারপর 53 নম্বর কোয়েশ্চেন, কত ডিগ্রি অক্ষাংশে সূর্যরশ্মি লম্বভাবে বা তির্যকভাবে পড়ে? সাধারণভাবে লম্বভাবে যদি পড়ে সেটা 0 থেকে 63.5 ডিগ্রি উত্তর, 23 থেকে 23.5 ডিগ্রি উত্তর, নাকি 63.5 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, এখানে বলছে কত ডিগ্রি অক্ষাংশে সূর্যরশ্মি লম্বভাবে, 0 থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণে তো পড়েই, তার পাশাপাশি লম্ব এবং তির্যকভাবে পড়ে হচ্ছে 23.5 থেকে 63.5 ডিগ্রি, অর্থাৎ এখানে দুটোই বলা হয়েছে লম্বভাবে এবং তির্যকভাবে পড়ে, তাই 0 থেকে 63.5 ডিগ্রি উত্তর দক্ষিণ পর্যন্ত। তারপরে আমরা দেখে নেব 54 নম্বর, সৌরশক্তির ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে সেটা হচ্ছে 34%, 66%, 40% না 19%। 54 নম্বরের সঠিক উত্তর হয়ে যাবে সৌরশক্তি ক্ষুদ্র তরঙ্গ রূপে পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে 66%। 55 নম্বর কোয়েশ্চেন, ইলেকট্রনের ঘনত্ব অনুযায়ী বায়ুমণ্ডলের কোন স্তরটি 5টি উপবিভাগে ভাগ করা হয়েছে? এখানে ইলেকট্রনের ঘনত্ব অনুযায়ী অবশ্যই আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার নাকি স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তর হয়ে যাবে 55 নম্বর কোয়েশ্চেনের আয়নোস্ফিয়ার, ইলেকট্রনের ঘনত্ব অনুযায়ী, অর্থাৎ লোহার পরিমাণ ওখানে বেশি। এনসো অর্থাৎ এল নিনো সাউদার্ন অসিলেশন চক্রের এল নিনো হলো কি? শীতল পর্যায়, উষ্ণ শীতল পর্যায়, উষ্ণ পর্যায়, নাকি উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হয়ে যাবে উষ্ণ পর্যায়। এল নিনো সাউদার্ন অসিলেশনে যেটা হচ্ছে উষ্ণ পর্যায়। এল নিনো সাউদার্ন অসিলেশন কথাটির প্রবক্তা হলেন গিলবার্ট ওয়াকার নাকি রিস কনবি ফেরাল। এক্ষেত্রে সঠিক উত্তর হবে গিলবার্ট ওয়াকার। এই এনসো চক্র আবির্ভূত হয় সাধারণভাবে 2 থেকে 7 বছর অন্তর, 3 থেকে 4 বছর অন্তর, 4 থেকে 7 বছর অন্তর, 5 থেকে 8 বছর অন্তর। সঠিক উত্তর হয়ে যাবে 2 থেকে 7 বছর অন্তর। যেটা হচ্ছে এনসো চক্র, যেটা এটা হচ্ছে এল নিনো, যেটা হচ্ছে আমাদের এল নিনো নর্দার্ন সাউদার্ন অসিলেশন, আর এটা হচ্ছে এল নিনো সাউদার্ন যে সাউথ যে চক্রটা হয়ে থাকে এনসো চক্র, এসনো চক্র। আর এনসো কথাটি হচ্ছে গিলবার্ট ওয়াকারের, যেটা হচ্ছে উষ্ণ পর্যায়, এবং এনসো চক্রটা আবির্ভূত হয়ে থাকে 2 থেকে 7 বছর। লালিনোর অপর নাম অবশ্যই শান্ত মেয়ে হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। এল নিনোর অপর নাম যদি বলে সেক্ষেত্রে হয়ে যাবে শিশুখ্রিস্ট বা দুষ্টু ছেলে। তাই 59-এর সঠিক উত্তরটি হয়ে যাবে
60 নম্বর কোয়েশ্চেন আমরা চলে যাবো। লা নিনো সমুদ্র স্রোতটি লক্ষ্য করা যায় 5 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 5 ডিগ্রি উত্তর থেকে 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, 50 থেকে 50 তো হবে না। আচ্ছা, সঠিক উত্তরটি হয়ে যাবে 60 নম্বরের কোয়েশ্চেনের 5 থেকে 10 ডিগ্রি দক্ষিণ, 5 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যেই লা নিনো বা শান্ত মেয়ে এর যে অবস্থান লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে শীতল স্রোত। বায়ুমণ্ডলের চাপ এক ডবসন একক বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে 0.01 ম্যানোমিটার, যেটা 0.01 ম্যানোমিটারকে বলা হয় 1 ডবসন। সিএফসি কোন সালে ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত হয়েছিল? ক্লোরোফ্লোরোকার্বন, সেটা হয়েছিল 1972, যেটা স্টকহোম সম্মেলন 1974, 1975, 1985। সঠিক উত্তর হয়ে যাবে সিএফসি ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল 1974 সালে। বায়ুর গতি বেগ মাপার যন্ত্র যেটা, সেটা হচ্ছে অ্যানিমোমিটার, হাইড্রোমিটার, প্লানিমিটার, রেডিওমিটার। সঠিক উত্তর হয়ে যাবে 63 ক্ষেত্রে অ্যানিমোমিটারের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। তারপর আমরা দেখে নেব বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। আচ্ছা, 64 নম্বরের সঠিক উত্তর হয়ে গেল হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় এবং বায়ুর গতিবেগ বা বাতাসের গতিবেগ হচ্ছে অ্যানিমোমিটার। 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গড় বায়ু চাপ হচ্ছে যেটা, সেটা 1013.25 MB হয়ে যাবে সঠিক উত্তর। 66 নম্বরের কোয়েশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস হয়ে থাকে 30 থেকে 65, 65 থেকে 120, 10 কিমি নাকি 10 থেকে 20, এগুলি নয়। সঠিক উত্তরটা দেখে নেব ক্ষেত্রে যেটা হয়ে যাবে 66 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, ঘূর্ণবাতের চক্র, ক্রান্তীয় ঘূর্ণবাত বলেছে, ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত, এর ব্যাস হয়ে থাকে সাধারণভাবে, ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস হয়ে থাকে এখানে অপশন অনুযায়ী 30 থেকে 65, 65 থেকে 120, নাকি ক্রান্তীয় ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস হয়ে থাকে 10 থেকে 20 কিমির মধ্যে। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আমার এই মুহূর্তে কনফিউশন লাগছে, এ এবং ডি এর মধ্যে উত্তর আপনারা কোনটা 66 নম্বরের কোয়েশ্চেনের সঠিক বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। অশ্ব অক্ষাংশ বলতে লক্ষ্য করা যায় 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ, 40 থেকে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ, 30 থেকে 35 উত্তর অক্ষাংশ। অশ্ব অক্ষাংশ বলতে লক্ষ্য করা যায় যেটা, সেটা হচ্ছে 25 থেকে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল, সেটাই হয়ে যাবে অশ্ব অক্ষাংশ। 68 নম্বরে চলে যাব। কত সালে হ্যাডলির কোষের ধারণা প্রবর্তিত হয়েছিল? 1735 সালে। এক্ষেত্রে 68-এর কোয়েশ্চেনটা সঠিক হয়ে যাবে 1735 সালে। ওয়াকার সঞ্চালন লক্ষ্য করা হয়েছিল কত ডিগ্রি অক্ষাংশে? সেটা হচ্ছে 30 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে, যেটা সেটা হয়েছিল। পরবর্তীকালে আমরা দেখে নেব ডোলড্রাম বায়ুর প্রবাহ হচ্ছে ঊর্ধ্বমুখী হয়ে থাকে, ডোলড্রাম বায়ুর প্রবাহ হচ্ছে ঊর্ধ্বমুখী এবং ওয়াকার সঞ্চালন 30 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এবং একটু আগেই বললাম অশ্ব অক্ষাংশ বলতে 35 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চল যেটা, সেটাকেই বোঝানো হয়ে থাকে 25 থেকে 35 বা 30 থেকে 35। নেক্সট হচ্ছে এলনিনো শব্দের অর্থ কি? এলনিনো শব্দের অর্থ হচ্ছে শিশু। খ্রিস্ট 71। তারপর 72 হচ্ছে ওয়াকার সঞ্চালনের সক্রিয় পর্যায়ে সাধারণত কটি কোষের কথা বলেছিল? সেক্ষেত্রে ওয়াকার সঞ্চালন সক্রিয় পর্যায়ে সাধারণত 4টি পর্যায়ের কথা বলেছিল। ওয়াকার সঞ্চালন কোষের নিস্তেজ পর্যায়ে উল্লেখযোগ্য বায়ুমণ্ডলীয় ঘটনাটি হলো এল নিনো, লা নিনো, টাইফুন নাকি টর্নেডো? সঠিক উত্তর হয়ে যাবে এল নিনো। ত্রিকোষ মডেলের পরোক্ষ তাপীয় কোষটির নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের 74-এর হচ্ছে ফেরেলের কোষ। ফেরেলের কোষ হচ্ছে ত্রিকোষ, ট্রাইসেলুলার মডেল। দ্রাঘিমা রেখা বরাবর বায়ু সংবহনে ত্রিকোষ মডেলের প্রবক্তা হলেন। দ্রাঘিমা রেখা বরাবর বায়ু সংবহনে ত্রিকোষ মডেলের প্রবর্তক হলেন বিজ্ঞানী হ্যাডলি, জি ওয়ার্কার, পলম্যান, সিজি রসবি। সঠিক উত্তর হয়ে যাবে 75 নম্বরের ক্ষেত্রে পলম্যান হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার।
আয়ন বায়ু এবং প্রত্যায়ন বায়ু সংবহন চক্রে যুক্ত কোনটি? মেরু কোষ, ওয়াকার কোষ, ফেরেল কোষ, হ্যাডলির কোষ। সঠিক উত্তর হয়ে যাবে হ্যাডলির কোষ। অক্ষরেখা বরাবর বায়ু সংবহনে সুপরিচিত কোষটি হলো 77 নম্বরের কোশ্চেন হচ্ছে ওয়াকার কোষ। ফেরাল কোষের উভয় গোলার্ধে অক্ষাংশ কত বিস্তার হলো? 0 থেকে 30, 30 থেকে 60, 60 থেকে 60, আচ্ছা 60 থেকে হয়তো 70 হবে এই অপশনটি, এবং 60 থেকে 90 ডিগ্রি। সঠিক উত্তর হয়ে যাবে ফেরেলের কোষের উভয় গোলার্ধের অক্ষাংশ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 30 থেকে 60 ডিগ্রি, হয়ে যাবে অপশন বি। হ্যাডলির কোষের উভয় গোলার্ধে থাকে যেটা, সেটা হচ্ছে আমাদের 0 থেকে 30। তাহলে হ্যাডলির কোষ হচ্ছে 0 থেকে 30 এবং ফেরেলের কোষ হচ্ছে 30 থেকে 60। মেরু সঞ্চালন কোষে কোরিওলিস বলের প্রভাবে বায়ু বিক্ষিপ্ত হয়ে পরিণত হয় যেটা, সেটা হচ্ছে উত্তরে বায়ুতে, দক্ষিণের বায়ুতে, পশ্চিমা বায়ুতে, পূবালী বায়ুতে। সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রে, আচ্ছা মেরু সঞ্চালন কোষে কোরিওলিস বলের প্রভাবে বায়ু বিক্ষিপ্ত হয়ে পরিণত হয় যেটা, সেটা হচ্ছে মেরু সঞ্চালন কোরিওলিস বলের প্রভাবে বায়ু বিক্ষিপ্ত হয়ে পরিণত হয়, এটা হচ্ছে পূবালী বায়ুতে। ফেরেল সঞ্চালন কোষের সঙ্গে যুক্ত বায়ু প্রবাহটি হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর গতিবেগ কোন ঋতুতে বেশি হয়ে থাকে? অবশ্যই শীতকালে হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। ওয়াকার কোষের সতেজ পর্যায়ে অধিক বৃষ্টিপাত ঘটে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে না পেরু উপকূলে, দক্ষিণ ভারত মহাসাগরে? সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাজন অববাহিকাতে ওয়াকার কোষের যে সতেজ পর্যায়ে অধিক বৃষ্টিপাত হয়ে থাকে অ্যামাজন অববাহিকাতে। 84 নম্বর, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের তীব্র গতির জিওস্ট্রপিক বায়ুপ্রবাহকে বলা হয়ে থাকে? অবশ্যই জেট বায়ু। এল নিনোর বছরগুলিতে উষ্ণ সমুদ্র স্রোতের আবির্ভাব ঘটে পেরু ইকুয়েডরের যে উপকূল অঞ্চল সেখানে। বায়ুচাপ কক্ষের সংখ্যা বেশি লক্ষ্য করা যায় উত্তর গোলার্ধে, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে আমরা দেখে নেব ভূপৃষ্ঠ থেকে প্রায় কত উচ্চতায় জিওস্ট্রপিক বায়ুগুলি? 200 থেকে 300, না 300 থেকে 400, 400 থেকে 700, নাকি 500 থেকে 1000? সঠিক উত্তর হয়ে যাবে ভূপৃষ্ঠ থেকে জিওস্ট্রপিকগুলি হচ্ছে 500 থেকে 1000 মিটার উচ্চতার মধ্যে জিওস্ট্রপিক বায়ু লক্ষ্য করা যায়। ক্রোধোন্মত্ত 50 লক্ষ্য করা যায় কোন অক্ষাংশে? 50 ডিগ্রি দক্ষিণ, 50 ডিগ্রি উত্তর দক্ষিণ, 50 ডিগ্রি উত্তর, উপরে কোনটি নয়। ক্রোধোন্মত্ত 50 লক্ষ্য করা যায়। 88 নম্বরের কোয়েশ্চেন হচ্ছে 50 ডিগ্রি দক্ষিণ। তীক্ষ্ণ চিৎকারকারী 60 লক্ষ্য করা যায়। তীক্ষ্ণ চিৎকারকারী 60, এটা লক্ষ্য করা যায় 60 ডিগ্রি দক্ষিণ, উত্তর, উত্তর দক্ষিণ, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে দক্ষিণ। ইতালির অ্যাড্রিয়াটিক উপকূলে শীতকালে প্রবাহিত স্থানীয় বায়ু যে নামে পরিচিত সেটা হচ্ছে বোরা নামে পরিচিত। হারমাটান বায়ু মিশরে প্রবাহিত হয়ে থাকে এবং এক্ষেত্রে আচ্ছা সিরোক্কো হারমাটান বায়ু প্রবাহিত হয়ে থাকে। অপশন এতে বলছে মিশর, লিবিয়া, গিনি উপকূল, নাকি গোয়ানা? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে গিনি উপকূল। রাইন নদীর উপত্যকায় শীতল জলপ্রবাহকে বলা হয়ে থাকে ফন বা ফান। রাইন নদীর উপত্যকায় শীতল বায়ুপ্রবাহ ফন এবং হারমাটান বায়ু প্রবাহিত হয়ে থাকে গিনি উপকূলে। রকি পর্বতমালায় যেটা হয়ে থাকে সেটা হচ্ছে চিনুক। 93 রকি পর্বতমালার পৃষ্ঠতলে উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু হচ্ছে চিনুক। পশ্চিম আফ্রিকায় উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ুকে বলা হয়ে থাকে, আচ্ছা এগুলি তো নয়। আফ্রিকার উষ্ণ শুষ্ক বায়ুর মধ্যে জোন্ডা, ব্লিজার্ড, ফন কেউই পড়ে না, তাই কোনোটি নয় হয়ে যাবে। বিউফোর্ট স্কেলের অতি প্রবল ঝড়ের গতি থাকে 89 থেকে 95 কোয়েশ্চেন 89 থেকে 102, এটা হচ্ছে প্রবল ঝড়। আর অতি প্রবল ঝড় অর্থাৎ 118 বেশি, অর্থাৎ 117 অ্যান্ড অ্যাবভ হয়ে যাবে
সঠিক উত্তর। 96 নম্বর কোয়েশ্চেনে চলে যাবে এবার, যেখানে ডক্টর ওয়াইন তো বলা হয় থাকে উষ্ণ শুষ্ক বায়ুকে বলা হয় ডক্টর ওয়াইন, উষ্ণ শুষ্ক বায়ু। ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসকে বলা হয় থাকে ল্যাপস রেট না অ্যাডিয়াবেটিক রেট। 97-এর সঠিক উত্তর হয়ে যাবে, এটাকে ল্যাপস রেট বলা হয় থাকে। ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা হ্রাসকে 100 MB। বায়ুচাপে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে 27.69 গ্রাম পার কেজি। দুটি পাহাড়ের মাঝখান দিয়ে ঊর্ধ্বমুখী বায়ুস্রোত প্রবাহিত হওয়াকে বলা হয়ে থাকে উপত্যকা বায়ু। পোলার ফ্রন্ট থিওরি প্রবক্তা সোভেন, বার্জারন, ফিন্ডিসন, বার্কনেস নাকি চেম্বারলেন। সঠিক উত্তর হয়ে যাবে বার্কনেস অ্যান্ড বার্কনেস। এ হচ্ছে পোলার ফ্রন্ট থিওরির প্রবক্তা। মৌসুমী বায়ুর উৎপত্তি সম্পর্কে হ্যালিয়ে তাপীয় তত্ত্ব কত সালে প্রকাশিত হয়েছিল? এটা 1686 সালে। জলাকর্ষীয় কণার আয়তন হয়ে থাকে 0. অপশন এতে বলছে 0.0001 মিউম থেকে 10 মিউম, নাকি 0.001 থেকে 1, নাকি 0.1 থেকে 0.001 মিউম। আচ্ছা, 102 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ সর্বোচ্চ 10 মিউম পর্যন্ত 0.000 মিউম 1 মিউম থেকে 10 মিউম হচ্ছে জলাকর্ষীয় কণার আয়তন। শুষ্ক রুদ্ধ তাপীয় পরিবর্তনের তাপ হ্রাসের হার প্রতি কিমিতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি হয়ে থাকে। আর্দ্র রুদ্ধ শুষ্কতে হয়ে থাকে যেটা, এবং আর্দ্র রুদ্ধ তাপীয় বায়ুতে তাপ হ্রাসের হার থাকে 6.6 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি। সংঘর্ষ সম্মিলন তত্ত্বের প্রবক্তা হলেন ব্রোভেন। হিমোক্যালাস তত্ত্বের প্রবক্তা